নমস্কার। হ্যাঁ, বলছি। দাদা নমস্কার। আমি খবর ৭৭ বাংলার একজন সংবাদদাতা বলছি। হ্যাঁ, বলুন। দাদা আমি যতদূর জানি আপনি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে স্টুডেন্ট ফ্রন্ট রয়েছে আপনি তার রাজ্য কমিটির সদস্য। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে আপনার দল সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। বলুন। দাদা সামনেই কিন্তু ভোট এবং তা নিয়ে এখন একটা টানটান পরিস্থিতি। আমি জানতে চাই যে 2026-এর ভোটে আইএসএফ কতটা মানসিকভাবে প্রস্তুত এবং রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে আছি। যেহেতু নিশ্চয়ই জানেন আমাদের 2021 সালে 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের দলের প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কলকাতা প্রেস ক্লাবে আমাদের নতুন দল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে দল একটা রিলিজ করেন। নিশ্চয় আমরা নির্বাচনে লড়ার জন্য যেরকম ভারতের নির্বাচন কমিশনারের আন্ডারে প্রত্যেকটা দল যেরকম আছে তারা মানসিকভাবে বা রাজনৈতিকভাবে যেইভাবে প্রস্তুতি নেয় আমরাও সেইভাবে আমাদের আইডিওলজি নিয়ে মানুষের সামনে আমরা বিগত 5 বছর মানুষ আমাদেরকে আমাদের যে সংযুক্ত মোর্চার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সারা বাংলা জুড়ে একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছি এবং সাধারণ মানুষ এখন বিকল্প হিসাবে সেই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই সারা রাজ্যগুলো চাইছে। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই ফ্যাসিবাদী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা আমাদের দলের চেয়ারম্যান তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি বামফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় আমাদের বিমান বসু মহাশয়কে পুজোর আগেই চিঠি দিয়েছিলেন যাতে আসন সমঝোতা করে এই দুই পরাশক্তিকে বাংলা থেকে নির্মূল করা যায়, তার জন্য যাতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করা যায় সেই নিয়ে আমাদের আসন বন্টনও প্রায় শেষ পর্যায়ে আজকে আলোচনার মধ্যেও রয়েছে, শেষ পর্যায়ে এসেছে এবং আমরা জোরদারভাবে 2026-এ মানুষের কাছে উপস্থাপন করব এবং আমরা সেই মতো প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি দুটোভাবে আমরা নিয়ে রেখেছি। দাদা 2026-এর আসন্ন ভোটে আইএসএফ কতগুলো আসন পাবে বলে আপনি মনে করছেন? দেখুন, বারবার আমাদের চেয়ারম্যান বলেছে যে গত বিধানসভাতে আপনারা দেখেছিলেন যে আমরা সেই মতো আসন পাইনি। একটাই আমাদের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমাদের চেয়ারম্যান বারবারই বলে থাকেন যে আমরা এখন আর একটাতে সীমাবদ্ধ নয়, আমরা দুটো সংখ্যা আপনারা দেখতে পাবেন অর্থাৎ 10-এর অধিক আমরা সিট নিয়ে, এবং যেহেতু আমরা এখন আসন সমঝোতার দিকে যাচ্ছি সেটা তো আরো আপনারা ফলাফল দেখতেই পাবেন, সামনে তাকিয়ে থাকুন। আর আমার তৃতীয় নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে বাংলার মানুষের জন্য আপনারা কি কি কাজ করবেন? দেখুন, আমাদের দলের চেয়ারম্যান সবসময় যেটা বলেন যে আমরা ক্ষমতা দখলের জন্য আমাদের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতেছি। এবার দেখুন, নির্বাচন লড়াই করা মানে তো এখানে তো নির্বাচনে অংশগ্রহণ করা, সেখানে তো যদি আমরা মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা ক্ষমতায় যদি আসি আমরা এই যে গতানুগতিক সমাজ ব্যবস্থা যেখানে সকল প্রকার বৈষম্য মুক্ত আমরা সমাজ ব্যবস্থা গড়ে তুলব এবং মানুষ তার নিজের সাংবিধানিক অধিকার তারা ফিরে পাবে। যেমন ধরুন, আজকে আপনারা যদি লক্ষ্য করেন যে যেখানেই যাবেন সেখানেই একটা মানুষ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রত্যেক জায়গাতে বৈষম্যের শিকার হচ্ছে। দেখুন, যারা পিছিয়ে বর্গের সমাজের মানুষ, বিশেষ করে মুসলিম, দলিত, আদিবাসী এবং হিন্দু সমাজের যারা নিচু কাস্টের, তাদেরকে দেখবেন মব লিঞ্চিং এর শিকার হতে হচ্ছে। সেখানে আপনি হোস্টেল বলুন, আপনি কলেজ বলুন, এবং যেমন মব লিঞ্চিং এর শিকার হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে কোনো অংশগ্রহণের ক্ষেত্রে চাকরি থেকে, শিক্ষা থেকে, সমস্ত জায়গাতে কিন্তু এদেরকে বঞ্চিত করা হয় এবং একটা মানে ব্রাহ্মণ্যবাদী মনোভাব নিয়ে যেই সব সমাজ ব্যবস্থার এই যে গতানুগতিক সমাজ ব্যবস্থা, সমস্ত কিছু সমাজ ব্যবস্থাকে আমরা এই পরিবর্তন করব এবং মানুষ যাতে তার সাংবিধানিক অধিকার পায়। আমরা
এই যে ভাতার পক্ষে নই, যেটা 500 টাকা দিচ্ছে আমরা, মানুষ যাতে শুধু তারা ফ্রিতে কেন দেবে, এটা ভাতার পক্ষে আমরা নয়, আমরা মানুষের হাতে কাজ বুঝিয়ে দেব, বাড়ির মহিলারা তারা কাজ করবে এবং তারা টাকা উপার্জন করবে, এবং যারা আমরা শ্রমের মূল্যায়ন দেব, যেরকম যার শিক্ষাগত যোগ্যতা তাদেরকে সেই জায়গাতে আমরা কর্মসংস্থান তৈরি করব, যারা চাকরির যোগ্য তাদেরকে চাকরি দেব, যারা আমরা কর্মসংস্থান তৈরি করে সেখানে মানুষ যাতে মানে ভাতার দিকে না যায়, আমরা কর্মসংস্থানটা মানুষকে দেব। এবং আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আজকে আপনি যদি লক্ষ্য করেন যে শিক্ষার তো হাল আপনারা দেখতেই পাচ্ছেন, স্বাস্থ্য ব্যবস্থা, আমরা চাই জেলার মানুষ কেন কলকাতায় গিয়ে প্রত্যন্ত পুরুলিয়া থেকে আপনার সুন্দরবন থেকে তারা কলকাতায় এসে ট্রিটমেন্ট নেবে কেন, আমরা যেন প্রত্যেক জেলাতে আরজি কর এনআরএস আমরা তৈরি করতে চাই। আচ্ছা দাদা, আমার 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার দলের নামেই সেকুলার কথাটি রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে পশ্চিমবঙ্গে সেকুলারিজম বজায় রাখতে আপনাদের কি ভূমিকা হবে? হ্যাঁ, দেখুন, সেকুলার কাকে বলে সেটা আগে আমাদেরকে জানতে হবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার কথার মাধ্যমেই মানুষ যাতে বুঝতে পারে সেকুলারিজমটা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, শুধু আমরা নামের মাধ্যমে রাখতে চাই না, আমরা কাজের মাধ্যমে সেটা আমরা মানুষের কাছে বাস্তবায়িত করতে চাই। আপনি এই প্রশ্নটা আপনার করার কারণ কি? আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সেটা ভারতবর্ষের মধ্যে আপনাদের পশ্চিম বাংলা যে রাজ্য, সেই পশ্চিম বাংলায় সেকুলারিজম কতটা বজায় থাকবে আমি জাস্ট জানতে চাই সেটা। হ্যাঁ, আমরা সবসময় সেকুলারিজমকে সামনে রেখে রাজনীতি করে আসছি এবং আগামী দিনেও আমরা সেটা যেভাবে বজায় থাকবে, সংবিধানকে সামনে রেখে আমরা সেই সেকুলারিজমটা বজায় রাখবো। হয়তো আমার যেটা ধারণা, আপনি হয়তো বলতে পারেন যে আপনাদের দলের চেয়ারম্যান যিনি, তার মাথায় টুপি এবং মুখে দাড়ি, সেটার জন্য কি করে সে সেকুলার হয়, তাই তো? তাহলে আপনি যদি সেটাই বলেন, তাহলে এটা মাথায় টুপি মুখে দাড়ি সেটা মুসলিমদের দল হয় কি করে? তাহলে যেটা যদি তাই হয়, তাহলে মমতা ব্যানার্জি, তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, ইনিও তো ব্রাহ্মণ, সেটাও তো একটা ধর্মীয়, যদি আমরা যদি ঘুরে তাহলে প্রশ্ন করি আপনাকে। না দাদা, এরকম কোয়েশ্চেন গুলো আসে তো, হ্যাঁ, মানুষের মনে, বুঝতেই পারছেন, মানুষের মনে একটা অনুসন্ধিৎসা জাগে, তো তার জন্য আমি কোয়েশ্চেনটা করছি যাতে বাংলার মানুষ এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়। আচ্ছা দাদা, আমার আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, যার উত্থান হয়েছিল পশ্চিমবাংলার একজন বিপ্লবী মুখ হিসেবে, কিন্তু ক্ষমতায় আসার পর সেই বিপ্লবী অগ্নিকন্যাই হয়ে উঠলেন বাংলার শোষণকারী। আমার প্রশ্ন হচ্ছে যে নওশাদ সিদ্দিকী মশাইও সেই একইভাবে ক্ষমতায় আসার পর তিনি তার ভুল পাল্টাবেন না তো? না, দেখুন, যদি তাই হতো, আপনারা নিশ্চয়ই জানেন, এই মমতা ব্যানার্জির ইতিহাসটাকে আপনাদেরকে জানতে হবে যে ইনি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেকুলারিজম এরাও মুখে বলে, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন যে সেকুলারিজমটা এই তৃণমূল দল বা সুপ্রিমো, যিনি তৃণমূল দলের সুপ্রিমো, তিনি কি পালন করছেন? নিশ্চয়ই না। আজকে সেকুলারিজম সেটা ব্যর্থতা তারা মুখে বলে ঠিকই, কিন্তু আপনি যে কোশ্চেনটা করলেন, যে নিশ্চয় আপনারা জানেন যে যখন আমাদের চেয়ারম্যানকে, আজকে আপনি দেখুন, প্রত্যেকটা দল থেকে যখন হচ্ছে এই বিশাল একটা আন্দোলন সংগঠিত করেছিল এই মুসলিম একজন মুখ, সেটা হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, আজকে তিনি কোথায়? যখন টাকার কাছে তিনি বিক্রি হয়ে গেলেন। আরো আমরা দেখেছি অনেকে এরকম আছে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে আপনারা যদি দেখেন, প্রথম দিকে তাকেও কিন্তু মিনিস্টারের অফার, জেল বন্দি করে 42 দিন, তাকে কোটি কোটি টাকার অফার দিয়েও কিন্তু পারেনি। অর্থাৎ তিনি যে লড়াইটা দিচ্ছে, যদি তিনি যদি চলে যাওয়ারই হতেন তাহলে আগেই চলে যেতেন, তাহলে তিনি যায়নি যখন, এটা ভাবতে হবে তিনি যদি ক্ষমতায় আসেন প্রকৃত মানুষের যাতে হচ্ছে তার সাংবিধানিক অধিকার তারা ফিরে পায়, সেই জন্য আসছে। এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন,
এখন তো যাওয়ার আগে তো প্রশ্ন করলে তো হয়নি, আগে শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনি আজকের ডেটটা মনে রাখুন এবং বিগত দিনে আপনি আমাকে ঘুরে আবার এই দিনে এই প্রশ্নটা করবেন। না দাদা, যাওয়ার কথা তো আমি বলছি না, আমি বলতে চাইছি যে মমতা ব্যানার্জি যেমন বাংলায় ক্ষমতায় এসে তিনি যে আগে ক্ষমতায় আসার আগে ওনার যা রূপ ছিল, ক্ষমতায় আসার পর তার সম্পূর্ণ ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী এখন ক্ষমতায় নেই, তার জন্য মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আসার পর তার প্রতিশ্রুতিগুলো রাখবেন তো, কিংবা তিনি আবার ভুল পাল্টাবেন না তো? সেটাই তো আপনাকে বললাম যে যেহেতু কিনতে পারেনি, মানে মানুষকে যখন প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন তাহলে অবশ্যই তিনি প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেননি। সেটাই আপনাকে আমি বললাম, যদি আপনি ঘুরে সেই দিন আবার আমাকে প্রশ্নটা করবেন, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন আপনি আবার আজকের ডেটটাকে আমাকে মনে করিয়ে দিয়ে আপনি আবার আমাকে কোশ্চেনটা করবেন, এটাই আমি চাইলাম। দাদা, আমার পরের প্রশ্ন হলো যে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের কার্যকলাপ সম্পর্কে আপনারা কি ভাবেন, কিংবা আপনাদের দৃষ্টিভঙ্গি কেমন? হ্যাঁ, এটা তো এর মতো পরিষ্কার। সাধারণ মানুষ বাংলা আমাদের ভাবার কিছু নেই, আপনার আমার ভাবার কিছু নেই। বাংলার মানুষ আজকে বুঝতে পেরেছে যে তৃণমূল বিজেপির বাইনারি। নিশ্চয় আপনারা জানেন যে তৃণমূলের জন্ম কোথা থেকে, এবং তারা আস্তে আস্তে আপনারা নিশ্চয় জানেন 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন এই পশ্চিমবাংলাতে বিজেপি আসতে পারেনি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে কিভাবে সুকৌশলে এই বিজেপিকে জায়গা করে দিল। এবং যদি আপনারা দেখেন যে এত কিছু দুর্নীতি থাকা সত্ত্বেও কিভাবে আজকে যাদের নামে এত দুর্নীতি তারা আজকে কিভাবে জেলের বাইরে, ইডি সিবিআই এর তৎপরতা দেখেছেন আপনারা, কিন্তু কোনো কার্যক্রম সেটা আপনারা দেখেছেন। এবং বিশেষ করে আপনারা যদি দেখেন এই যে আরজিকর কাণ্ড, সেখানেও যেখানে সিবিআই ইডি তদন্ত করা সত্ত্বেও আজকে কিন্তু পরিষ্কার মানুষের কাছে, এবং কিভাবে যে বিজেপি তৃণমূলের বাইনারি, এই দল থেকে এই দল তাদের মধ্যে, এবং হচ্ছে দুটো দলই হচ্ছে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টস নিয়ে খেলা করছে এবং মানুষকে ধর্মে ধর্মে বিভাজন করে দিয়েছে, এটাই। আচ্ছা দাদা, আমরা দেখেছি যে আপনাদের প্রধান নেতৃত্ব নওশাদ সিদ্দিকী ভাইজান প্রায়শই সিপিআইএম পার্টির অনেক নেতৃত্বের প্রশংসা করেন। আমি জানতে চাই, আপনারা কি সিপিআইএম পার্টির মতাদর্শের সাথে সহমত পোষণ করেন? দেখুন, সিপিআইএম পার্টি একটা আলাদা রাজনৈতিক দল এবং আমরা একটা আলাদা রাজনৈতিক দল। ওরা ওদের আইডিওলজি নিয়ে চলেন এবং আমরা আমাদের আইডিওলজি নিয়ে চলি। অবশ্যই যেখানে যদি আইডিওলজির মধ্যে মিল থাকে এবং আমরা বাস্তবে যদি দেখতে পাই অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সিপিআইএম দলের শিক্ষিত, মার্জিত এবং তারা বামপন্থায় বিশ্বাসী, যে তাদের মধ্যে তারা এতদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের মধ্যে এখনো তাদের সাদা ধুতি পাঞ্জাবিতে কেউ কিন্তু দাগ লাগাতে পারেনি। এবং আমরা দেখে আসছি তারা যেভাবে মানুষের হয়ে কথা বলে এবং রাস্তায় তারা লড়াই আন্দোলনের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরাও বামপন্থায় বিশ্বাসী, আমাদের দলও সেই হিসাবে আমাদের যেহেতু দেখতে পাচ্ছি ওদের সাথে আমাদের অনেকটাই কার্যকলাপ এবং আইডিওলজির সাথে মিল আছে, সেই জন্যই প্রশংসা করে। এবং যেটা সত্যকে সত্য তো বলতেই হবে, সেই জন্য আমাদের চেয়ারম্যান তথা আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রশংসা করে। এবং আপনারা যদি দেখেন তারাও আমাদের দলের বা আমাদের চেয়ারম্যানের প্রশংসা করে। দাদা, আমার শেষ প্রশ্ন, যদিও এটা নেগেটিভ প্রশ্ন দিয়েই আমি শেষ করছি, তবুও বলতে হয়, আমার যে শেষ প্রশ্নটি সেটা হচ্ছে যে আইএসএফ যদি ক্ষমতায় নাও আসে, কিন্তু 2026-এর ভোটে যদি প্রধান বিরোধী শক্তি হিসেবে বাংলার রাজনীতিতে আইএসএফ এর উত্থান ঘটে, সেক্ষেত্রে বাংলার প্রধান বিরোধী শক্তি হিসেবে কতটা সক্রিয় ভূমিকা পালন করবে আইএসএফ? অবশ্যই আজকে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে যদি বিরোধী বিধায়ক হয়, একমাত্র আমি তো মনে করি এবং বাংলার প্রায় অধিকাংশ মানুষ দেখতে পাচ্ছে যে নামে বিরোধী দলনেতা বিজেপির পক্ষ থেকে থাকা সত্ত্বেও কিন্তু যেখানে যা মানুষের বিপদ আপদ এবং মানুষ যেখানে বিপদে পড়ছে, মানুষ যেখানে সমস্যায় পড়ছে, একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। যদি তিনি একা হয়ে একজন বিধায়ক হয়ে তিনি যদি এই কার্যকলাপ করতে পারেন তাহলে নিশ্চয়ই ভাবুন আপনারাই
আপনাদেরকে প্রশ্ন, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যদি বৃহৎ অঙ্কের একটা সংখ্যা নিয়ে যদি বিরোধী অপোজিশনে আসে তাহলে কি করতে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, সে বকটুই থেকে আনিস খান থেকে শুরু করে, যেখানে আপনার যেখানে আদিবাসীদের উচ্ছেদ করার নামে এবং আপনার পুরুলিয়ার আগরপুর কাণ্ড থেকে শুরু করে আপনারা যদি দেখতে পান যে যখন হচ্ছে কয়লা খনি, পুরুলিয়ার কয়লা খনির নামে যখন আদিবাসীদেরকে উচ্ছেদ করা, বিভিন্ন প্রান্তে আপনারা দেখেছেন। কিন্তু আর যদি আপনি এই বিরোধী, যারা বর্তমান বিরোধী পজিশনে আছে, আপনারা যদি লক্ষ্য করেন, তারা একটা যেন কোনো একটা নির্দিষ্ট ধর্মের বিরোধী, মানে বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে বা বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করছে। কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র পশ্চিমবাংলাবাসীর জন্য আমরা বিরোধী অপোজিশনে থেকে যেই ভূমিকা পালন করার দরকার, আপনারা সেটা দেখতে পাবেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।